নমস্কার, সবাইকে স্বাগত আজকের অনুষ্ঠানে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার আপনাকে শুভ শারদীয়ার শুভেচ্ছা জানায়। কেন আমি এই কথা বললাম? কারণ আজকে 28 তারিখ, ঠিক আজ থেকে এক মাস পরে যদি আমার খুব ভুল না হয়, তাহলে আগামী মাসের 28 তারিখে মহাষষ্ঠী, অর্থাৎ সবে পুজোর একেবারে শুরু। একদম মানে চারিপাশে রাস্তাঘাটে লোকজন, হই হুল্লোড়, কেনাকাটা, খাওয়া দাওয়া সব কিছু চলবে। মানুষ দুর্গা ঠাকুর দেখবেন ঘুরে ঘুরে প্যান্ডেলে, আলোক সজ্জা সহ, মায়ের মূর্তি সহ, মণ্ডপ সজ্জা, সমস্ত বিষয় মানুষকে আকর্ষণ করবে। কেন এই কথা বলছি? তার কারণ হাতে মাত্র 30টা দিন সময়। এই 30টা দিন আজকে আমরা সবাই মিলে আরেকটা রেজলিউশন নিই। কি সেটা হচ্ছে এই 30 দিনের আমাদের প্রস্তুতি যেন পুজোকে সবার করে তুলতে পারে, সবার। অর্থাৎ পুজো প্রত্যেকের। কারা পুজোয় বেরোতে পারবেন না? যাদের নানান রকম সমস্যা, শারীরিক ব্যাধি, রোগ, নানান রকম সমস্যা রয়েছে, এই মানুষগুলো বাড়িতে বসে হয় তারা টিভির পর্দায় অনুষ্ঠান দেখবার মতো পরিস্থিতি থাকলে দেখবেন, আর না হলে তারা যন্ত্রণা ক্লিষ্ট রোগ শয্যায় তাদের বিনিদ্র রজনী কাটবে। শুনতে খুব খারাপ লাগছে ঠিকই, বহু মানুষ আছেন পুজোর সময় যারা তাদের রোগের সঙ্গে ফাইট করেন, আর 5 জন সাধারণ মানুষের মতো পুজো দেখার সৌভাগ্য তাদের হয় না। আসুন আজকে আমরা এই অনুষ্ঠান থেকে ঠিক 30 দিনের একটা টেনিয়র নিই। এই 30 দিন হবে আপনার সুস্থতায় ফেরার পদক্ষেপ নেওয়ার পালা। 30 দিন আমি চেম্বারও বলবো যে কোন কোন 30 দিন কোথায় কি চেম্বারে যাবেন আপনারা। তবে একেবারে প্রথম আমি স্বাগত জানাবো, আজকে আমাদের সঙ্গে ডিরেক্টর স্যার ডক্টর বিনোদ শর্মা উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি এবং আয়ুর্বেদের তরফ থেকে। এবং আমি আপনার কাছে যাব, আজকের টপিক তো ডেফিনেটলি আছে, কিন্তু আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে শারদীয়ার আগে মানুষকে সুস্থ করবার একটা আপ্রাণ চেষ্টা আমরা আমাদের আয়ুর্বেদের মঞ্চ থেকে করবই। দেবাশিস দা সেটা অবশ্যই বলবেন। আমি স্যারকে স্বাগত জানাবো এবং বলবো যে এই প্ল্যানিং এবং প্রজেকশনটা কি রেখেছে। নমস্কার। দেখুন, আজকে যখন এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, এই সিদ্ধান্তটা মানেই হয় কি আজকে কথাতে যে সার্জারি কথাগুলো উঠে, ধরুন আপনার কোনো যদি প্রোস্টেটের সমস্যা থাকে সেটা, বা আপনার বিভিন্ন রকম আজকে যদি কিডনিতে পাথর হয়ে থাকে বা আপনার গলব্লাডারে পাথর হয়ে থাকে, তো যারা কথাতে যে সার্জারি কথাগুলো যে উঠে, তো আমি আপনাকে একটা কথা বলতে পারি কি, দেখুন সার্জারি যদি প্রয়োজন হতো বা সার্জারি যদি চিকিৎসা হতো, তাহলে মানুষ কিন্তু সার্জারি করার পর ভালো হয়ে যেত, ঠিক না? তো আমাদের কাছে একটা নয় হাজারটা উদাহরণ এরকম রয়েছে যারা এত চিকিৎসা করার পর, এত অপারেশন করার পর তারপরে কিন্তু আয়ুর্বেদে হাত ধরে। কারণটা হচ্ছে কি, মেডিসিন সেটাই আছে যেটা আপনার রোগটাকে সারিয়ে দেয়। মেডিসিন এটা নয় যেটা আপনাকে সারা বছর উপরে বছর ওষুধ খেয়ে যেতে হয়, সেটাকে আমরা ড্রাগস বলি, যেটা উপরে আপনি ডিপেন্ডেন্ট থাকবেন। কিন্তু মেডিসিন সেটাই আছে যেখানে আপনার একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আপনার রোগটাকে কিন্তু সারিয়ে দেওয়া হয়। সেটা আপনাকে প্র্যাকটিক্যাল আপনার রিপোর্ট সেটা বলে দেয় কি আপনি কিন্তু সুস্থ হয়েছেন। তো এটাই সিদ্ধান্ত আছে এনবিপি নিয়ে, আর এটাই হচ্ছে মানে আপনি বলতে পারেন পুজোর গিফট। কারণটা হচ্ছে কি, আজকে পয়লা সুখ নিরোগী কায়া। আজকে মানুষের যদি শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে, তাহলে কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন লাইফে, ঠিক না? তো প্রথম আপনি সব কিছু করুন, সব কিছু আনন্দ নিন, কিন্তু তার সাথে সাথে নিজের শরীর গিয়ে অবশ্যই যত্ন করুন। একদম। আজকের টপিক হচ্ছে প্রোস্ট্যাটোমেগালি, অর্থাৎ নিশ্চিতভাবে আমার যতদূর মনে হচ্ছে নাম শুনে একটু বয়স্ক মানুষদের জন্য আরও বিশেষ করে এই প্রোগ্রাম প্রোস্টেট নিয়েই হয়তো আলোচনা, তবে মেডিকেল টার্ম এবং এর ব্যাখ্যা স্যার বলবেন। কিন্তু তার আগে যেটা অদ্ভুতভাবে আমাদেরকে ইমপ্রেসড করে, এনথুয়াজিস্টিক্যালি যেটা আমাদেরকে প্রোগ্রাম করতে সাহায্য করে, সেটা হচ্ছে মানুষের ফোন। আজকে টপিক আলোচনা হওয়ার আগেই মানুষের ফোন আছে। তো ডেফিনেটলি যিনি ফোন করেছেন তাকে রেসপেক্ট জানিয়ে ফোনটা নিয়ে নিই, তারপর অবশ্যই ডাক্তারবাবুর কাছ থেকে প্রোস্ট্যাটোমেগালি সম্পর্কে আমরা জানবো। কে আছেন ফোনে? হ্যাঁ, হ্যালো, নমস্কার ডাক্তারবাবুকে। নমস্কার। নমস্কার, কে বলছেন আপনি? মহাশতলা থেকে। আমার ছেলের বিষয়ে নীল নস্কর ছেলের নাম। কি হয়েছে আপনার ছেলের? ও আমার ছেলে সবসময় গা গোলায়, মানে খেয়ে উঠেও বলে গা গোলাচ্ছে, খাওয়ার আগেও বলবে গা গোলাচ্ছে। আচ্ছা আচ্ছা, ছেলের বয়স কত? 13 বছর। আর রোজ কি পটি করতে যায়? হ্যাঁ,
মাঝে মাঝে এক আধ দিন করে না, নালে রোজ যায়। হ্যাঁ, খুব বেশি কি বাইরে খাবার এগুলো ডিপেন্ডেন্ট আছে, বাইরে খাবার বেশি খায়, খুব জল কম খায়। হ্যাঁ, তো এইগুলো তো দেখুন আপনি নিজেই জানেন, জল কম খাচ্ছে, খাবারগুলো হজম হচ্ছে না, পেট পরিষ্কার হচ্ছে না, তো আপনার গা গুলাবে, বমি হবে, ঠিক আছে, আপনার গ্যাস হয়ে থাকবে, পেট ফুলে থাকবে। দেখুন ছোট বাচ্চাকে যেরকম আপনি শিক্ষা দেবেন, যেরকম আপনি ঢালে রাখবেন, সেই রকমই কিন্তু আস্তে আস্তে করে বড় হয়, ঠিক না? তো ওনার যেটা সমস্যা রয়েছে না, মানে গা গোলায় খালি না, তো গা গুলানোটা কিন্তু খারাপ না। এবার যদি খাওয়ার আগে যদি গা গুলায়, খাবার পরেও যদি গা গুলায়, তাহলে খাবে কি করে? আর খাবে না তাহলে হজম হবে কি হবে? হজম হবে না। আর যদি হজম যদি না হয় তাহলে শরীরে কিন্তু গ্রোথ হবে না। তো আমাদের যে আমরা খাওয়া দাওয়া করি সেটার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড হয়ে থাকে। আমাদের ব্রেন গ্রোথ করে, হাইট গ্রোথ করে, হেলথ গ্রোথ করে, ঠিক আছে? তো শরীর স্বাস্থ্যের জন্য আমাদের পেট কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট আছে। তো এখন থেকে ওনাকে বাইরে খাওয়া থেকে যতটা পারেন আপনি দূরে রাখার চেষ্টা করুন। জল যেটা বলছেন কম খাচ্ছে, তো জলটা চেষ্টা করুন বেশি খাওয়ানো। যদি জলের পিপাসা যদি না পায়, সেখানে আপনি অন্য কিছু দিতে পারেন। ধরুন আপনি নিম্বু জল করে দিলেন, ঠিক আছে, গরমের সময় আছে গ্লুকোজ দিয়ে দিলেন, ডাবের জল দিয়ে, মানে লিকুইড মাত্রাটাকে ওনাকে বেশি দিন, যাতে কী হবে, যে ও খাওয়া দাওয়া করছে সেটাকে ঠিকভাবে ও ডাইজেশন করতে পারেন, ঠিক আছে, স্লাইভা তৈরি হতে পারে, ঠিক আছে? তো এটা আপনি করুন। আর এর সাথে সাথে যদি পেটের সমস্যা যদি না ঠিক হয়ে থাকে তাহলেও কিন্তু সমস্যা হয়ে থাকে, তো আপনি কাজ একটা করে দিন কি, যা কিছু খাচ্ছে হোক, কিন্তু দই ঘোলটা আপনি ছাড়বেন না। ওনাকে চেষ্টা করুন যতটা পারেন, 1 কাপ হোক, হাফ কাপ হোক, দই ঘোলটা আপনি ওনাকে অবশ্যই দিন। একদমই। ডাক্তারবাবু, আরেকটা জায়গা, আমার নান্টু বলে একজন বন্ধু ছিল, নান্টু দাস খুব সম্ভবত, তার এরকমভাবে গা গোলাতো এবং পরবর্তীকালে দেখা গেল কৃমির সমস্যা রয়েছে। তো এটাও কি হতে পারে এই কারণের জন্য, জিয়াডিয়া বা কৃমি? গা গোলানোর সময় কৃমির সমস্যা হতে পারে, এর সাথে সাথে পেটে ব্যথাও হতে পারে, টল পেটে ব্যথা হবে, ঠিক আছে? তো এখানে কি হবে কি, ওনার গ্রোথ করবে না। উনি যা খাওয়া দাওয়া করছে সেই খাবারগুলো কি হচ্ছে, কৃমি খেয়ে নিচ্ছে। মানে এবার ওনার ভাবছেন আপনি কি আমি খাওয়া দাওয়া করাচ্ছি কিন্তু শরীর ভালো হচ্ছে না কেন? শরীর না ভালো হওয়ার কারণ হচ্ছে কি, ওর খাওয়াটা কিন্তু অন্য জায়গায় চলে যাচ্ছে। এবার মানুষ কিন্তু বলে থাকে এর মধ্যে ভূত ঢুকে গেছে, এর খাওয়াটা ভূত খেয়ে নিচ্ছে। ঠিক। আরও আরেকজন রয়েছেন ফোনে। হ্যালো, কে আছেন? হ্যালো। হ্যাঁ, আমি সোদপুর থেকে রীতা সাহা বলছি। সোদপুর থেকে রীতা সাহা। রীতা দেবী, কি সমস্যার জন্য আপনি ফোন? আচ্ছা, কি সমস্যার জন্য আপনি ফোন করলেন বলুন। সমস্যা হচ্ছে আমার পায়ের তলায় আঙ্গুল, বুড়ো আঙ্গুলটা, ওখানে একটা গুঁফো হয়েছে। আচ্ছা, হাঁটতে পারি না, ওটার জন্য পা বেঁকে বেঁকে হাঁটতে হয়, ও ব্যথা, পা ফেললে পায়ে ব্যথা লাগে। স্বাভাবিক স্বাভাবিক। আচ্ছা, এর জন্য আপনি প্রেজেন্ট এখন কোনো চিকিৎসা করছেন কি? না, ওটার জন্য আমি চিকিৎসা করছি, চিকিৎসা করেছিলাম, এখন দেখি ওটা মানে বড় ছিল, একটু ছোট হয়ে গেছে, টেপ ব্যান্ডেজ আছে না, ওইগুলো লাগিয়েছি। দেখুন আপনাকে বলি, কর্ন যেটা হয়ে যায়, কড়া যেটা হয়ে যায়, তার জন্য আপনাকে কর্ন ক্যাপ দেওয়া হয়। সেটাতে করলে আপনার কী হয়, আপনার জিনিসটা একটু নরম হয়ে যায়, কিন্তু সেটা থাকে। এবার আমি এরকম সমস্যা রুগী পেয়েছি যারা ভিতরে শিকড় মতন হয়ে যায়, ঠিক আছে, আর সবসময় একটা পুষ বেরোতে থাকে, ইনফেকশন হয়ে যায়, সেখানে অনেক সময় কি পা কেটে বাদ দিতে হয়। আপনি ভাবতে পারেন একটা কর্ন থেকে আপনার কিন্তু পা কেটে দেওয়া হলো, কারণটা হচ্ছে কি আপনি এইভাবেই রোগকে কিন্তু ক্যাজুয়ালি নিয়েছিলেন। তো দেখুন, কর্নের জন্য আপনাকে বলি সবথেকে আগে যেটা হচ্ছে, একটা গামলা নেবেন, একটা গামলাকে গরম জল দেবেন, গরম জলের মধ্যে সামান্য ফিটকিরি আর সন্দক লবণ এটা দিয়ে পাটাকে ডুবিয়ে আপনি শেক করুন। নরম চড্ডি আপনাকে ব্যবহার করতে হবে। এর সাথে এর ট্রিটমেন্ট করান। কর্ন কেন হয়? কর্ন হওয়ার কারণটা হচ্ছে কি, যখনই আমাদের কোনো শরীরের অঙ্গ মধ্যে ব্লাড সার্কুলেশন যদি ঠিক মতন যদি না হয়ে থাকে, তাহলে কি হয়, কর্ন হতে পারে, আপনার সিস্ট হতে পারে, আপনার টিউমার হতে পারে, ঠিক আছে, আপনার নার্ভের সমস্যাটা বাড়তে পারে। তো এভরিথিং ইজ ডিপেন্ড হচ্ছে আমাদের নার্ভের থেকে, ঠিক আছে। ব্লাড সার্কুলেশন যত আপনার ভালো হবে তত কিন্তু আপনার শরীরের মধ্যে রোগ আসবে না। আজকে কর্ন হলো, কালকে কিন্তু আপনার ব্যথা হতে পারে পায়ে, ঠিক আছে, পরের দিন আপনি দেখবেন ঝিনঝিন হয়ে গেল, অবশ হতে চালু হয়ে গেল। তো এই সমস্যাগুলো আস্তে আস্তে আপনার বাড়তে থাকে। তো আমি আপনাকে একটাই কথা বলবো, যেটা হচ্ছে আপনি যে আপনাকে বললাম এই জিনিসটা আপনি ইউজ করুন। এর সাথে সাথে আপনার সোদপুরের পাশে আমাদের চেম্বার আছে মধ্যমগ্রামে, সেখানে এসে আপনি অগ্নিকর্ম নিন, ঠিক না। অগ্নিকর্ম কাজটা কি, পঞ্চকর্ম থেরাপির মধ্যে একটা পার্ট আছে অগ্নিকর্ম। অগ্নিকর্ম করলে কি হয়, আপনার যে কর্নটা রয়েছে এটা টোটালি কিন্তু ফিনিশ করে দেওয়া হয়, আর দ্বিতীয়বার এটা জন্ম নেয় না। যেখানে আপনি কি করেন, কর্ন ক্যাপ লাগানোর পর হয়তো আপনি স্বাভাবিক একটু রিলিফ পেলেন, বা মলম লাগানোর পর একটু হালকা একটু জায়গাটাকে আপনার নরম করে দেওয়া হলো,
যাতে আপনি ইজিলি হাঁটাচলা করতে পারেন, কিন্তু সেটা তো রয়ে যাবে। আমি আপনাকে কী বললাম, ট্রিটমেন্ট সেটাই আছে যেটা করলে ফিনিশড হয়। এই ট্রিটমেন্টটা নয় যেটা লাগানোর পর আমাকে শুধু আরাম দেয়, সেটা মেডিসিন বলা হয় না, সেটা সবসময় বলে দিই সেটা ড্রাগস বলা হয়। একদমই। আমি আরেকজনের ফোন নেব, তারপর কথা দিচ্ছি আজকে প্রোস্ট্যাটোগোমালি নিয়ে আলোচনা হবে, কারণ আলোচনা এখনো শুরুই হয়নি। এই ব্যক্তির ফোন নেব, তারপর কিছুক্ষণ পরে আপনারা ফোন করতে থাকুন, কিছুক্ষণ পর ফোন নেব। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? মুর্শিদাবাদ বহরমপুর থেকে। মুর্শিদাবাদ বহরমপুর থেকে, বেশ বলুন কি হয়েছে আপনার, সমস্যা কি? সমস্যা হয়েছে আমার প্রচন্ড গ্যাস আছে, ওই গ্যাসটা 2 বছর থেকে ওই বুকে বাটিকে উঠে গেছে। হ্যাঁ, ওই গ্যাসটা পিঠের দিকে একবার চলে যাচ্ছে, আর হচ্ছে ওটা নামছে না। আমি কিচ্ছু খাইনি ভয়ে, আর কিছু খেলে পেট একবার ফুলে যাচ্ছে এরকম। এটা হচ্ছে এর জন্য আপনি কতবার হসপিটাল গেছেন? হসপিটালে তো যাই, প্রতিদিন আমি ওষুধ খাই সকালবেলায়। ইঞ্জেকশন দেওয়া হয়েছিল? না, ইঞ্জেকশন করিনি। আচ্ছা, দেখুন আপনাকে বলি, আপনার যে গ্যাসের সমস্যা রয়েছে, আপনার যে গ্যাসটা পিঠে দিকে চলে যাচ্ছে, আমি কেন বললাম কি আপনি কত হসপিটাল গেলেন, বা কেন বললাম কি আপনাকে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, কারণটা কি মোস্ট অফলি আমি না এরকম পেশেন্ট প্রচুর এখন পাচ্ছি, যারা এরকম সমস্যা নিয়ে সাফারিং করে, তারা পিঠে কিন্তু তীব্র একটা যন্ত্রণা হয়, ঠিক আছে, যেখানে আপনাকে হসপিটালে যেতে হবে ইমিডিয়েট, তারা কিন্তু কোনোরকমভাবে আপনাকে পেন কিলার দিয়ে ব্যথাকে কমিয়ে দেওয়া হয়, ঠিক আছে। আমি কোনো ইঞ্জেকশনের নাম নিতে চাইছি না এখান থেকে, কিন্তু এইসব যে ইঞ্জেকশন দেওয়া হয় না, এগুলো হচ্ছে স্টেরয়েড ইঞ্জেকশন। আপনি ইমার্জেন্সির মধ্যে গেলেন, আপনাকে ওরাও কিছু করার নেই, তখন আপনাকে দিতে হলো, কিন্তু ওই ইঞ্জেকশন নেওয়ার পর আপনি জানেন না কি আপনার শরীরের মধ্যে কী আপনার ক্ষতি করে দিলেন। যেরকম কিছুদিন আগে আমি আপনাকে বলেছিলাম না কি এইরকম কিছু ভ্যাকসিন আছে যেটা আপনার শরীরের মধ্যে দরকার ছিল না, কিন্তু আপনার বডিতে পুশ করে দেওয়ার পর আপনার শরীরে অঙ্গগুলো কিন্তু খারাপ করে দেওয়া হয়েছে। ঠিক ওই রকমই এই স্টেরয়েড ইঞ্জেকশনগুলো কিন্তু এরকমই হয়। তো আমি আপনাকে বলবো কি আপনি একটা কাজ করুন, যেটা হচ্ছে উষ্ণ গরম জল। যখনই এরকম যদি ব্যথা হয়, আপনার বাড়িতে আমার মনে হয় না সবার গ্যাস আছে, গরম জল করতে খুব বেশি সময় লাগবে না, আপনি উষ্ণ গরম জলটা করবেন। লবণ বাড়িতে সবার থাকে, ঠিক আছে, আপনি কি করবেন, বিট লবণ নেবেন, আর খাবার সোডা নিয়ে এসে আপনি শুধু রান্নাঘরে রেখে দিন। তো সামান্য একটু খাবার সোডা ওর মধ্যে দিয়ে আপনি ওটা খেয়ে নেবেন। তাতে আমার মনে হয় যদি 10টা রুগীর মধ্যে 4টে রুগীও যদি এই ইঞ্জেকশন থেকে বাঁচতে পারে, ইমার্জেন্সির মধ্যে ওই ব্যথাকে রিলিজ করতে পারে, তাহলে 4টে রুগীর যে শরীরের মধ্যে যে ইঞ্জেকশন বা স্টেরয়েড যে পুশ করে দেওয়া হচ্ছিল, সেখান থেকে আমি তাকে বাঁচাতে পারলাম। তো এইরকম অনেক ফর্মুলা আছে যেটা আপনার বাড়িতে রান্নাঘরের মধ্যেই কিন্তু আপনার ট্রিটমেন্ট আছে, আপনার বাড়িতে মধ্যেই কিন্তু ওষুধ আছে, কিন্তু আপনি পাগলের মধ্যে আপনি শুধু খুঁজে যাচ্ছেন। যেরকম হরিণের মধ্যে আপনার নাভিতে যে কস্তুরি হয়, তার যে গন্ধ আছে, সেই গন্ধ এতটা ভালো হয় যেখানে পাগলের মতন পুরো জঙ্গলের মতন ঘুরছে, এই গন্ধ আসছে কোথা থেকে, কিন্তু এই গন্ধটা রয়েছে ওর নাভিতে। ঠিক ওই রকমই আমরা কিন্তু মানুষ আছি, আমাদের রান্নাঘরের মধ্যেই আমাদের বাড়িতেই কিন্তু ওষুধ থাকে, কিন্তু তারপরেও কিন্তু আমরা পাগলের মধ্যে ঘুরতে থাকি। কারণটা হচ্ছে আমাদের জ্ঞানের অভাবের জন্যে, আমরা জানি না কোন সময় কোনটা ইউজ করতে হবে, ঠিক আছে। তো আমি আপনাকে বলবো, দেখুন বহরমপুরে আপনি থাকেন, এই ফর্মুলাটা আপনি অবশ্যই ইউজ করবেন। আর বহরমপুর আগামী 7 তারিখে মানে 7 সেপ্টেম্বর আমি নিজে থাকবো, একদম চোয়াপুর মোড়ে আমাদের চেম্বার আছে, যদি পারেন একবার এসে দেখা করবেন। কারণটা হচ্ছে আপনি যেটা বললেন দীর্ঘদিনের সমস্যা, বারবার হসপিটালে যেতে হচ্ছে, তা আপনি সমস্ত পেপার ওয়ার্ক নিয়ে দেখা করবেন, যেখানে আমি আপনাকে কিছু ওষুধ দিয়ে দেবো, আর সেটা আপনি ব্যবহার করার পর এইরকম সমস্যা থেকে আপনি পুরোপুরি ভালো হতে পারবেন। একদমই। এবার আমরা প্রোস্ট্যাটোগোমালি নিয়ে আলোচনা হবে, এটা কি ব্যাপার, কেন সমস্যা, অনেকেই বসে রয়েছেন, এই রোগটা কি এবং আজকে কেন আমরা এর কথা বলছি। দেখুন, প্রোস্টেটোমেগালি হচ্ছে আপনার পোস্টের যে গ্ল্যান্ড আছে সেটাকে বেড়ে যাওয়া, আর ছেলেদের মধ্যেই এই অর্গ্যানটা হয়, আর এইখানে আফটার 40-40-এর পর কম বেশি করে সবাইকে কিন্তু সাফারিং করতে হয়। আর এটা একটা কমন একটা প্রবলেম, যেটা একটা প্রবলেম আমরা বলি না, কারণ এটা একটা হবেই, ঠিক আছে। কি হয়, গ্ল্যান্ডটা বড় হয়ে যায়, বড় হয়ে যাওয়ার কারণের জন্য কি হয়, আমাদের যে পেচ্ছাবে যে নলিটা রয়েছে, ঠিক আছে, যে টিউবটা রয়েছে, সেই টিউবের মধ্যে সমস্যা আসতে চালু হয়ে যায়। মানে কীরকম সমস্যা, যেটা হচ্ছে অনেক সময় দেখবেন আপনার পেচ্ছাবের সঙ্গে ব্লাডটা বেরিয়ে গেল,
ঠিক আছে? অনেক সময় দেখবেন আপনি পেচ্ছাপটা করতে যাচ্ছেন, কিন্তু পেচ্ছাপটা হলোই না, পেচ্ছাপটা হোল্ড হয়ে থাকে, বাধা দেয় পেচ্ছাপ করতে, বা পেচ্ছাপ হলো সেখানে ওই আবার টপ টপ করে পেচ্ছাপটা পড়ে যাচ্ছে, পেচ্ছাপে ফ্লোটা আপনার কমিয়ে দেয়। সেখানে ওইটা কি ক্যান্সার হতে পারে? তো প্রত্যেক প্রোস্টেটটা কিন্তু নন ক্যান্সারাস থাকে, কিন্তু কনভার্ট হয়ে যায় ক্যান্সারের মধ্যে। কি করে? কারণটা হচ্ছে যে কোনো অর্গান যখন আপনার বড় হয়ে যাচ্ছে, আপনি তাকে কিন্তু গুরুত্ব দিচ্ছেন না, তখন কি হয়, আস্তে আস্তে সেখানে একটা ঘা সৃষ্টি হয়। আর এই ঘাটা যখন সৃষ্টি হয় তখনই দেখেন আপনার পিএসএ লেভেলটা আপনার হাই হয়ে যায়। ঠিক আছে? তো পিএসএ লেভেল যখন হাই হচ্ছে, তার মানে আপনি বুঝেন যে আপনার কিন্তু প্রোস্টেট ক্যান্সার কিন্তু সম্ভাবনাটা অনেক গুণ বেড়ে যাচ্ছে। তো সেখানে ট্রিটমেন্ট আছে। এইবার আপনি দেখুন, মডার্ন মেডিসিন যদি কথা বলেন, তো তারা আপনাকে সার্জারি করতে বলে, যেটা আমি আগে প্রথমেই স্টার্ট করার আগেই কথাটা বলেছিলাম, সার্জারি কথা। তো সার্জারি করার পর এই গ্ল্যান্ডটা তো কিন্তু আবার বাড়বে, তা আপনি কতবার এইরকম সার্জারি করবেন, ঠিক না? তো এখানে সার্জারি না করে আয়ুর্বেদ কাছে এইরকম মেডিসিন রয়েছে, যেখানে আপনি কি করেন, সেখানে আপনার যে প্রোস্টেট যে গ্ল্যান্ডটা রয়েছে সেটা নর্মাল জায়গা নিয়ে আসে। তো নর্মাল জায়গায় যখন নিয়ে আসবে তখন আপনার সমস্যাটা মিটে যাবে। এই যে সিমটমসগুলো যেটা বললাম, এই সিমটমসগুলো থেকে আপনি বাঁচতে পারবেন। সেখানে আপনাকে ওষুধ ছাড়া কি করে আমরা ভালো হব সেটাও আমি আপনাকে অবশ্যই বলবো। একদম। একজন রয়েছেন ফোনে, আমি শুনে নি। হ্যালো, কে আছেন ফোনে? হ্যালো হ্যালো, কেউ আছেন ফোনে? আসুন তাহলে আপনাদেরকে চেম্বার বলে দিই, কবে কোথায় চেম্বার রয়েছে আপনাদেরকে জানিয়ে দিই। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যারা দেখাতে চাইছেন তারা অবশ্যই টিভি স্ক্রিনের নিচে যাওয়া হেল্পলাইন নাম্বার, অর্থাৎ 9830235527 এবং সেম নাম্বার 9830235537, এই নাম্বারকে নোট করুন। 27 আর 37 এই দুটো হচ্ছে ডিফারেন্স। এই নাম্বারটা নোট করে রাখুন। এই নাম্বার আপনাকে ফোন করে চেম্বারের জন্য বুক করতে হবে। এই মাসের প্রায় শেষের দিকে 30 তারিখে এবং 31 তারিখে কোথায় কোথায় চেম্বার আছে আপনাদেরকে বলে রাখি। 30 তারিখে চেম্বার হলো, অর্থাৎ আগামী কাল বাদে পরশু দিন, হলদিয়াতে চেম্বার রয়েছে। হলদিয়াতে ডিরেক্টর স্যার নিজে যাচ্ছেন, ডক্টর বি শর্মা থাকবেন চেম্বারে। 30 তারিখে আরেকটা চেম্বার হচ্ছে খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্য চেম্বারে থাকবেন। 30 তারিখ আরেকটা চেম্বার আসছে শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল থাকবেন। তার মানে 3টে চেম্বার 30 তারিখ গেল। 31 তারিখে কি চেম্বার রয়েছে? 31 তারিখেও 3টে জায়গায় আপনি দেখাতে পারবেন, সারা পশ্চিমবঙ্গের 3 প্রান্তে। দেখুন কোথায় কোথায় এনবিপি ছড়িয়ে রয়েছে চেম্বারগুলো, তার প্রমাণ। 31 তারিখ 31/8 জামশেদপুরে চেম্বার রয়েছে, ডেফিনেটলি আউট অফ বেঙ্গল। এন ভট্টাচার্য থাকবেন, এস ঘোষাল থাকবেন হচ্ছে গঙ্গারামপুর 31 তারিখে। 31 তারিখে আরেকটা চেম্বার হচ্ছে বাঁকুড়াতে থাকবেন ডক্টর হালদার। এবার চলে আসছি আপনাদের জন্য সেপ্টেম্বরের চেম্বারে, অর্থাৎ কামিং মান্থের চেম্বার। 1 তারিখ হচ্ছে আরামবাগে ডক্টর এ হালদার থাকবেন। 4 তারিখে চেম্বার রয়েছে বনগাঁতে ডক্টর এন ভট্টাচার্য থাকবেন, ডক্টর আর দে থাকবেন ক্যানিংয়ে 5 তারিখে। 6 তারিখে চেম্বার হচ্ছে আসানসোলের চেম্বারে ডেরেক্টর স্যার ডক্টর বি শর্মা তিনি থাকবেন আসানসোলের চেম্বারে। 6 তারিখে আরো 3টে জায়গায় চেম্বার রয়েছে। কোথায় কোথায়? সেটা হচ্ছে মালদাতে ডক্টর এস ঘোষাল থাকবেন, এন ভট্টাচার্য থাকবেন হচ্ছে বর্ধমানে। আর 6 তারিখে কৃষ্ণনগরে চেম্বার রয়েছে, সেখানে ডক্টর এ হালদার থাকবেন। চলে আসছি 7 তারিখে চেম্বার। 7 তারিখে কোথায় চেম্বার রয়েছে? 4টি জায়গায় চেম্বার রয়েছে। তার মধ্যে 7 তারিখে আপনি বহরমপুরে ডিরেক্টর স্যারকে পাবেন, ডক্টর বি শর্মাকে পাবেন বহরমপুর চেম্বারে। এন ভট্টাচার্যকে পাবেন দুর্গাপুরে 7 তারিখে 7th of সেপ্টেম্বর, অর্থাৎ কামিং মান্থে। 7 তারিখে আপনি পাবেন কোচবিহারে এস ঘোষালকে, এস ভাদুরীকে আপনি পাবেন বোলপুরে। চলে আসছি এরপরে 9 তারিখের চেম্বারে। 9 তারিখে হচ্ছে হেড়িয়াতে চেম্বার, ডক্টর এ হালদার হেড়িয়ার চেম্বারে থাকবেন। 10 তারিখে কোথায় চেম্বার রয়েছে? 10 তারিখ রয়েছে মেচেদাতে ডক্টর এন ভট্টাচার্য মেচেদার চেম্বারে 10 তারিখে, অর্থাৎ 10 সেপ্টেম্বর থাকবেন। 11 তারিখে চেম্বার নেই। 14 তারিখে চেম্বার রয়েছে হচ্ছে আগরতলাও কিন্তু স্যার যাচ্ছেন অনেকদিন পর আগরতলা চেম্বার, ডক্টর বি শর্মা থাকবেন আগরতলা চেম্বারে। তারিখ হল হচ্ছে 14ই সেপ্টেম্বর। এছাড়াও 14 তারিখে আরো 4টে জায়গা আপনি এনবিপি ফ্যাসিলিটি পাবেন। কোথায় কোথায় এনবিপি ফ্যাসিলিটি পাবেন? আপনি আসামের শিলচরে এন ভট্টাচার্য থাকছেন, এস ঘোষাল থাকছেন হচ্ছে গুয়াহাটিতে, পুরুলিয়াতে থাকবেন হচ্ছে ডক্টর এ হালদার, আর এস ভাদুরী থাকবেন হচ্ছে কাকদ্বীপে।
চলে আসছি 15 তারিখে। 15 তারিখে দু জায়গায় চেম্বার রয়েছে, ডিব্রুগড় আসামে ডক্টর এস ঘোষাল থাকবেন, এ হালদার থাকবেন হচ্ছে ঝাড়গ্রামে 15 তারিখে। 16 তারিখ চেম্বার হচ্ছে দিল্লিতে এবার যাচ্ছেন হচ্ছে ডক্টর এ হালদার, দিল্লির চেম্বারে থাকবেন। অন্যদিকে চেম্বার 21 তারিখে নিউ আলিপুরদুয়ার, ডক্টর বি শর্মা নিউ আলিপুরদুয়ারের চেম্বারে থাকবেন। এছাড়াও কলকাতা, হাওড়া এবং উত্তর 24 পরগনায় একাধিক জায়গায় চেম্বার রয়েছে। উত্তর 24 পরগনায় মধ্যমগ্রামে হেড অফিস, রেজিস্টার্ড অফিস। এছাড়াও ল্যান্সডাউন থেকে শুরু করে হাওড়ার বালি, বেলুড়, বাল্টিকুড়ি বাজার, দাসনগর, এই সমস্ত জায়গায় চেম্বার রয়েছে। আপনাদের কাছে যে চেম্বার আপনাদের কনভিনিয়েন্ট মনে হবে সেই চেম্বারের জন্য আপনারা নাম লেখাবেন। অথবা আপনি বুঝতে পারছেন না কোন চেম্বার কাছে, আপনি আপনার বাড়ির লোকেশন বলুন, হেল্পলাইন নাম্বারে ফোন করলে তারা আপনাকে হেল্প করে দেবে যে মোস্ট প্রবাবলি এই চেম্বার আপনার কাছে হবে, আপনি সেই চেম্বারের জন্য নাম লেখাতে পারেন। চলে আসছি পরের ফোনে। কে আছেন ফোনে? হ্যালো, কে বলছেন বলুন, নাম বলুন আগে। উষা রায়। হ্যাঁ, উষা রায়। কোথা থেকে বলছেন? নৈহাটি থেকে। বলুন বলুন, কি হয়েছে আপনার? আমার এই ঘাট থেকে বা হাত যন্ত্রণা হয়, আর এমনি হাঁটুর ব্যথা আছে, কোমরে ব্যথা আছে। আপনার বয়স কত? 60 বছর। আপনি কোনো ঘাড়ে, কোমরে বা এক্স-রে রিপোর্ট করেছেন? সেখানে কি এসছে? সার্ভাইকাল স্পন্ডিলাইটিস এসছে? ঘাড়ে স্পন্ডিলাইটিস। তো দেখুন, স্পন্ডিলাইটিস যে একটা সমস্যাটা, মানে স্পন্ডি হচ্ছে আমাদের স্পাইনে বলা হয়, ঠিক আছে? আর সেখানে আপনার কি হয়, আমাদের যে আপনি বললেন 60 বছর বয়স, এই 60 বছর বয়সের মধ্যে যখন আপনার অত্যধিক আপনি পরিশ্রম করবেন বা অত্যধিক আপনি যখন কাজ করবেন, তাহলে কি হয়, আমাদের সিদ্ধাটা বেঁকে যায়, যার ফলে আমাদের শরীরের মধ্যে একটা পীড়া থাকে। পীড়া মানে কীরকম? যন্ত্রণা থাকে, ব্যথা থাকে, ঠিক আছে? তার রিলেটেড যে নার্ভগুলো রয়েছে, মাল্টিপল যে নার্ভগুলো আছে, এই মাল্টিপল নার্ভগুলো কী হয়, ব্লাড সার্কুলেশন বন্ধ হয়, তখনই আপনার এইরকম ঝিনঝিন অবশ ভাব হয়ে যায়। তো দেখুন, আপনাকে আমি প্রথম বলবো, এইরকম একটা মানুষ নয়, বহু মানুষ আছে যারা ঘাড়ে যন্ত্রণা, কোমরে যন্ত্রণা আর পায়ে যন্ত্রণার জন্যে ভুগতে থাকে, তারা কিন্তু পেন কিলার ব্যবহার করে। তো আমি আপনাকে বলবো, এরকম পেন কিলার না খেয়ে তার চিকিৎসা করান। আয়ুর্বেদ মধ্যে এত সুন্দর চিকিৎসা আছে যেখানে আপনি আস্তে আস্তে করে দেখবেন এই স্পন্ডিলাইটিস সমস্যাটা আপনি সম্পূর্ণভাবে তাকে ঠিক করতে পারবেন। ঠিক কীভাবে? কিছু মেডিসিন, তার সাথে সাথে কিছু পঞ্চকর্ম থেরাপি আছে, যেখানে আপনার কী হয়, আস্তে আস্তে করে এই ব্যান্ডগুলোকে ঠিক লেভেলের মধ্যে চলে আসে। আজকে কেন আপনাকে বেল্ট দেওয়া হলো? বেল্ট দেওয়া মানেটাই উদ্দেশ্যটা হলো কি, সেখানে আপনি স্পাইনকে আপনি কী করলেন, একটা সাপোর্ট দিলেন, যেখানে আমরা যখন হাত ভেঙে যায়, আমরা যে প্লাস্টার করাই, কেন প্লাস্টার করাই? তখন প্লাস্টার করার পর আপনার হাতটাকে এইভাবে সোজা রাখতে পারি, ঠিক আছে? প্লাস্টার যদি না করে তাহলে কী হবে, আপনি আবার মুভমেন্টটা করবেন। তো ঠিক ওই রকমই আপনাকে যে বেল্ট দেওয়া হলো, বেল্ট দিলে কী হলো কি, আপনার সিদ্ধাটাকে বা আপনাকে হাড়কে সোজা রাখার জন্যে। কি আপনার ব্যথা রয়েছে, আপনি কোমর ঝুঁকে কাজ করবেন না, একটু সাবধানে থাকবেন। কিন্তু এটা তো মেডিসিন নয়, এটা যতক্ষণ আপনি করবেন ততক্ষণ, তারপরে কি হবে, আবার আপনাকে খুলতেই হবে, সারা জীবন তো আপনি বেল্ট পরতে পারবেন না, ঠিক না? তো এইরকম আপনি সমস্যা থেকে যখন ভুগছেন, তখন আপনাকে দরকার আছে ট্রিটমেন্টে। আপনি যে এক্স-রে রিপোর্টটা বলেন, ওই এক্স-রে রিপোর্টটা নিয়ে আপনার নিয়ে যে চেম্বার হচ্ছে, সেটা হচ্ছে আমাদের হেড অফিস মধ্যমগ্রামে। সেখানে প্রতি সোমবার আর শুক্রবার দুদিনই ওপিডি হয়। আপনি যদি পারেন একটা হেল্পলাইন নাম্বারে ফোন করে বুকিং করে সেখানে এসে দেখা করবেন, সেখানে আপনি পুরোপুরি আপনি ভালো হতে পারবেন। একদম। এবার আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে প্রোস্ট্যাটোমেগালির অপারেশন না করে কি করে তার ট্রিটমেন্ট করা যায়। দেখুন, প্রোস্টেট যে গ্ল্যান্ডটা রয়েছে না, প্রোস্টেট গ্ল্যান্ডের জন্য আপনার কিছু লাইফস্টাইলের মধ্যে কিছু খাওয়া দাওয়া আমি বলবো আপনাকে, সেগুলো আপনি অ্যাডিশন করতে পারেন, যেগুলো হচ্ছে পেঁয়াজ আর রসুন আপনি খেতে পারেন। তার সাথে সাথে আপনি গ্রিন টি খেতে পারেন, নাটস নিতে পারেন। নাটসের মধ্যে মানে আপনি বাদাম বললাম, ঠিক আছে, আপনি বাদাম খেতে পারেন। তার সাথে আপনি জল যখনই আপনি খাচ্ছেন, সে সময় চেষ্টা করুন আপনি বসে জলটা খাওয়া, দাঁড়িয়ে আপনি জল খাবেন না। আর অ্যানিমাল প্রোটিন আপনাকে ছাড়তে হবে, ঠিক আছে? অ্যানিমাল প্রোটিন মধ্যে মানে হয়ে গেলে আপনার খাসি মাংস, মুরগি মাংস, ঠিক আছে, এগুলোকে আপনি অ্যাভয়েড করুন। তার সাথে সাথে আপনি অবশ্যই কিন্তু ব্যায়াম করুন, 5 মিনিট হোক 10 মিনিট হোক, এটাও কিন্তু অবশ্যই করুন। নাহলে আস্তে আস্তে করে দেখবেন প্রোস্টেট যাদের সমস্যা রয়েছে তাদের কিন্তু সেক্সুয়াল সমস্যা আসতে কিন্তু খুব শীঘ্রই চালু হয়ে যায়। তো এখানে যখনই আপনি ব্যায়াম করবেন না, তখন কিন্তু দেখবেন এই সমস্যা থেকে আপনি ভালো হতে পারবেন। শুধু প্রোস্টেটই নয়, যে কোনো রোগই হোক না কেন, শরীরের মধ্যে নিয়ম করে আমরা যখনই
দেখবেন কি স্কুলে যখন পড়তাম তো পিটি একটা সাবজেক্ট ছিল, যেরকম লিটারেচার থাকে, জিওগ্রাফি থাকে, বায়োলজি থাকে, ঠিক ওই রকমই কিন্তু পিটি একটা সাবজেক্ট ছিল। তো সেখান থেকেই যে বললাম ছোটো বাচ্চাকে যেরকম ঢালে রাখবেন সেরকম বড় হয়, তো তখনই আমাদেরকে শিক্ষা দেওয়া হতো কি পিটি বলে একটা সাবজেক্ট আছে যেখানে আপনাকে ব্যায়াম করতে হবে। কিন্তু কি হয়, আমরা যখনই বড় হয়ে যাই তখন কিন্তু আমরা তাকে গুরুত্ব দিই না, কেন কি টাকার জন্যে বা আমরা যাই বলুন ফ্যামিলি একটা চাপের জন্যে আপনি যে কাজের মধ্যে যে ব্যস্ত হয়ে যান সেখানে আপনি ব্যায়াম কি হয় সেটা আপনি ভুলে যান। তো আমাদের যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আছে না, এখানে শুধু এই কারণের জন্যই প্রোগ্রাম করা হয় কি যে জিনিসটা আপনি ভুলে গেছেন সেটাকে আপনি মনে রাখুন। কেন কি সেটা যদি আপনি মনে রাখেন তাহলে আপনাকে ডাক্তারদের সাহায্য নিতে হবে না, আপনি বাড়িতে ভালো হতে পারবেন। যেটা আমি বললাম না কি আপনি বাড়িতেই আপনার রেমেডি আছে, আপনাকে খুঁজে বার করতে হবে, তো দিস ইজ ট্রিটমেন্ট, ঠিক না? তো এই যে আপনাকে বললাম এইরকম যদি লাইফস্টাইল যদি মেনটেন করেন তাহলে প্রোস্টেট কিন্তু এমনি নর্মাল থাকবে। কারণটা যেটা বললাম কি প্রোস্টেট ইজ নট এ ডিজিজ। প্রোস্টেট যখন আপনার বাড়ছে সেটাকে আমরা কন্ট্রোল করব। যেরকম আমাদের চুল যখন বেড়ে যায় আমরা চুলকে কাটিং করি, আবার তো চুল বাড়বে, তো কতবার আপনি কাটিং করবেন, ঠিক না? তখন আপনাকে কি করতে হয়, আপনাকে এই যে প্রোস্টেট যে সমস্যাটা বললাম এইরকমই আপনি যদি কন্ট্রোল করে রাখেন, এইরকম যদি লাইফস্টাইলকে যদি মেনটেন করেন তাহলে আমরা এইরকম কাটা ছেঁড়া থেকে বাঁচতে পারি। নাহলে শরীরকে যদি আপনি পোস্টমর্টম যদি বানিয়ে দেবেন, বারবার কথাতে যখন আপনি সার্জারি করবেন আপনি ভাবছেন প্রোস্টেট ভালো করবেন, প্রোস্টেট ছেড়ে দিন, বাকি যে রিলেটেড যে অর্গানগুলো আছে সেইগুলোকে নষ্ট করে দেবেন। এই রকম সমস্যাকে যদি আপনি গুরুত্ব না দেন তাহলে কিন্তু এটা মাথায় রাখুন কি আপনার কিডনি খারাপ হতে পারে। আজকে যে কিডনির সমস্যা এত যে বাড়ছে, কেন বাড়ছে? কারণটা হচ্ছে কি প্রোস্টেট আফটার 40 সবাইকে সাফারিং করতে হবে, আর সেই সময়ই যদি আপনি তাকে গুরুত্ব না দেন তাহলে কিডনির সমস্যা তৈরি হয়ে যায়। তো যখন আপনার ডিজিজ আছে প্রপার ভালো চিকিৎসা করান। আমি বলছি আপনি আমার কাছে আসুন, ঠিক আছে? আপনার যার উপরে বিশ্বাস হয় তার থেকে আপনি কিন্তু ট্রিটমেন্ট করে এই জিনিসটাকে ঠিক করুন। ঠিক। আরেকজন রয়েছেন ফোনে, কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি আমার স্বামী 42 বছর বয়স। আপনি কোথা থেকে বলছেন? আমি কৃষ্ণনগর থেকে বলছি, নদিয়া। নদিয়া কৃষ্ণনগর, আচ্ছা বেশ, বলুন বলুন কি হয়েছে আপনার হাজবেন্ডের? বলছি ওনার লিভারে ফ্যাট আছে। আপনার বয়স কত? বলছি ওনার লিভারে ফ্যাট আছে। না আপনার বয়স কত? আমার স্বামীর বয়স 42 বছর। স্বামী বয়স জেনে আমি কি করব? আপনার বয়সটা বলুন না, আপনার বয়স কত? আমার বয়স 35 বছর হবে। 35 বছর? 36 বছর। 36 বছর। সন্তান কটি? আমার স্বামীর সমস্যা, বুঝেছেন? না সন্তান কটি? সন্তান হ্যাঁ দুটো। খাওয়ার মধ্যে কতটা আপনি তেল ইউজ করেন মাসে? খাবার আপনি তেল নিয়ে আসেন তো, সরষের তেল, রিফাইন তেল, এটা যে কিনেন সেটা মাসে কত কেজি কিনেন? ওটা মাসে 3-4 কেজি হয়ে যায়। বাপরে বাপ, দুটো বাচ্চা আর আপনারা দুজন, মানে কত কি তেল খাবেন? তারপরে বলবেন কি ডাক্তারের দরকার আছে, আমার লিভার বড় হয়ে যাচ্ছে। তেলটা কমান, ঠিক আছে? এত যে রান্নাতে যে তেল ব্যবহার করেন না সেটাকে বন্ধ করুন। আর আপনার যে সোনোগ্রাফি রিপোর্ট আছে ওই রিপোর্টটা নিয়ে কৃষ্ণনগরে আমাদের চেম্বার আছে, আগামী 6 তারিখে ডক্টর হালদার থাকবেন। ওই রিপোর্টটা নিয়ে এসে ওনার সঙ্গে দেখা করুন, যাতে আপনি এই সমস্যা থেকে ভালো হতে পারবেন। নাহলে সবসময় উপরে আপার অ্যাবডোমেনে আপনার ব্যথা হবে, তার সাথে সাথে হজম শক্তি কমে যাবে, অনেক রোগগুলো তৈরি হবে, ঠিক আছে? আর প্রথমেই বললাম আপনাকে তেলটাকে আপনাকে কমাতে হবে। একদম কথা শুনে চললে অবশ্যই রোগের থেকে উপশম হবে। আর আজকের এই রেজলিউশন মাথায় রাখবেন, আগামী 30 দিনে আমরা সমাজে অন্ততপক্ষে বহু মানুষকে চেষ্টা করব একেবারে পুজোর মূল স্রোতে ফেরানোর। এই জার্নিটা আজ থেকে শুরু হলো, চলতে থাকবে। আজকে এখানে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার প্রোগ্রাম শেষ করছি। আমি ধন্যবাদ জানাবো ডক্টর বি শর্মাকে, সঙ্গে নমস্কার জানাবো আপনাদের সবাইকে। ভালো থাকুন।